বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের। ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি বিলকিস নাহার, সহকারী শিক্ষক বাংলা। গত ক্লাসে আমি তোমাদেরকে পাঠদান করেছিলাম মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি কবিতাটি থেকে। বঙ্গভূমির প্রতি কবিতাটি থেকে আমরা গত ক্লাসে কি শিখেছি? গত ক্লাসে শিখেছি দেশ প্রেমের স্বরূপ কি, দেশ মাতাকে কিভাবে স্মরণ করতে হয়, এবং কবি নিজের ভুলের বশে নিজ দেশ, নিজ সংস্কৃতি, নিজ ভাষা, নিজ জন্মভূমি ত্যাগ করে প্রবাস জীবনে গিয়েও তিনি উপলব্ধি করতে পেরেছেন। কি করতে পেরেছেন উপলব্ধি? যে না, তিনি দেশ মায়ের সন্তান, দেশ মাতাকে স্মরণ করবে। আর তিনি যে ভুল করেছেন, এই ভুলটি তিনি উপলব্ধি করেছেন এবং এটি বলেছেন যে সন্তান যদি কোনো ভুল করে তাহলে দেশ মা নয়, মা সেটি মনে রাখেন না। এটি বাস্তবতা। এসো, গত ক্লাসে আমরা কবিতাটির মূল বিষয়টি সম্পর্কে জেনেছি। আজ আমরা জানব কবিতাটির কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন সম্পর্কে। আর একটি কথা না বললেই নয় আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো সৃজনশীল প্রশ্নের কিভাবে উত্তর করতে হয়। যদি তোমরা সেটি না জেনে থাকো তাহলে আমাকে নক করবে, অবশ্যই আমি সৃজনশীল প্রশ্নের উত্তর কিভাবে করতে হয় সে সম্পর্কে একটি ক্লাস নিব। আর খুব বেশি দেরি নেই, ইনশাল্লাহ আমাদের আবার ক্লাসরুমে দেখা হবে। আবার তোমাদের হই হুল্লোড়ে ক্লাস মাতোয়ারা হয়ে উঠবে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করি। আজকে আমি তোমাদেরকে পড়াবো জ্ঞানমূলক ও অনুধাবনমূলক কবিতা। কোন কবিতার? অনুধাবনমূলক প্রশ্ন কোন কবিতার? বঙ্গভূমির প্রতি কবিতার। একটু খেয়াল করে ক্লাসটি করবে, এটি খুবই গুরুত্বপূর্ণ। লেখক পরিচিতি থেকে কিভাবে প্রশ্ন আসে, তারপরে মূল কবিতাটি থেকে কিভাবে প্রশ্ন আসে, মূল কবিতার যে শব্দ অর্থ থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে, তারপরে আমাদের যে পাঠ পরিচিতি থাকে, পরিচিতি থেকেও কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। সেহেতু তোমরা কি করবে? খুব ভালো করে ধৈর্য সহকারে ক্লাসটি করবে এবং সমস্ত প্রশ্নগুলো নোট করার চেষ্টা করবে। স্কুল খুললে আমি তোমাদের খাতা চেক করব এবং এইগুলো আমাদের জানো তো মাসিক পরীক্ষায় আছে বঙ্গভূমির প্রতি কবিতাটি, তাহলে এই জন্য তোমাদেরকে ভালো করে প্রিপারেশন নিতে হবে না? হ্যাঁ, আমার সুপ্রিয় শিক্ষার্থীরা বঙ্গভূমির প্রতি কবিতাটি ভালো করে প্রস্তুতি নিবে। আর এসব কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসটিতে চলে যাই। আমরা পড়েছি বঙ্গভূমির প্রতি কবিতাটি থেকে। আজকে পড়বো এই কবিতাটির কিছু জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন। কি পড়বো আমরা? কিছু জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন। দেখো, প্রথমেই আমি কিছু জ্ঞানমূলক প্রশ্নের নমুনা তোমাদের সামনে দিয়েছি। প্রশ্নগুলো লক্ষ্য করো। বঙ্গভূমির প্রতি কবিতাটি কোন ধরনের কবিতা? দেখো, এটি এসেছে, আমরা কবিতাটির পাঠ পরিচিতি পড়েছি। আমি তোমাদেরকে কি বলেছি যে পাঠ পরিচিতি থেকে জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে, এরপরে মূল কবিতাটি থেকে তো হবে, লেখক পরিচিতি থেকেও জ্ঞানমূলক প্রশ্ন হয়ে থাকে। দেখো, পাঠ পরিচিতিতে প্রথমেই আছে কি, এটি কোন ধরনের কবিতা? গীতি কবিতা। এটি কোন ধরনের কবিতা? লক্ষ্য করবে, গীতি কবিতা। এরপরের প্রশ্ন আছে বাংলা সাহিত্যের প্রথম প্রথা বিরোধী লেখক কে? বাংলা সাহিত্যের প্রথম প্রথা বিরোধী লেখক কে? মাইকেল মধুসূদন দত্ত। দেখবে তোমাদের লেখক পরিচিতির শুরুতেই আছে যে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের অন্যতম প্রথম প্রথা বিরোধী লেখক। কি আছে? বাংলা সাহিত্যের অন্যতম প্রথা বিরোধী লেখক কে? মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে। এরপরে কি প্রশ্ন করেছি, দেখো, মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন? তোমাদের জন্মসালটি এখানে দেওয়া আছে, দেখো, 1824 খ্রিস্টাব্দে। 1824 খ্রিস্টাব্দে যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। কোথায় জন্মগ্রহণ করেন? 1824 খ্রিস্টাব্দে যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। এরপরে কখন মাইকেল শব্দটি তার নামের শুরুতে যুক্ত হয়? 1843 সালে, যখন তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। কখন নামের শেষে মাইকেল শব্দটি যুক্ত হয়? 1843 সালে মাইকেল মধুসূদন দত্ত যখন নিজ ধর্ম হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। খ্রিস্টান ধর্ম গ্রহণের পরই তার নামের শেষে মাইকেল শব্দটি যুক্ত হয়। আধুনিক বাংলা কবিতার জনককে? মাইকেল মধুসূদন দত্ত। কি না কে? মাইকেল মধুসূদন দত্ত।
ঠিক আছে, মাইকেল মধুসূদন দত্ত। মেঘনাদ বধ কাব্য কোন ধরনের রচনা? মহাকাব্য। মহাকাব্য। মেঘনাদ বধ কোন ধরনের রচনা? মহাকাব্য। মাইকেল মধুসূদন দত্ত রচিত মহাকাব্যের নাম কি? মেঘনাদ বধ কাব্য। তোমরা বানানটি লক্ষ্য করবে। কি নাম? মেঘনাদ বধ, মাঝে একটা হাইপেন আছে, মেঘনাদ বধ কাব্য। ঠিক আছে, এই বানানটি শুদ্ধভাবে করবে। আর একটি বিষয়, জ্ঞানমূলক প্রশ্নে বানান ভুল হলে কোনো নম্বরই তোমরা পাবে না। মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন? এটি বলেছি 1824 খ্রিস্টাব্দে। আর মৃত্যুবরণ করেন এখানে কত সালে মৃত্যুবরণ করেন? জন্মগ্রহণ যেহেতু একবার করেছে, এখন মৃত্যুবরণ করার প্রশ্নটি দিই 1873 সালে। ঠিক আছে, এইভাবে নমুনা প্রশ্নগুলো তোমরা করবে। এরপরে আমরা মূল বইয়ের একটু কবিতাটিতে চলে যাব, যে আমরা কোন ধরনের প্রশ্ন করব। আরো কত ধরনের প্রশ্ন হতে পারে দেখো। স্বদেশের প্রতি কবির শ্রদ্ধা প্রকাশ পেয়েছে তীব্রভাবে। এই যে আমরা দেখি এই কবিতাটি আছে, যে কবিতায় স্বদেশের প্রতি কবির গভীর শ্রদ্ধা ও একাগ্রতা তীব্রভাবে প্রকাশ পেয়েছে। তোমরা লক্ষ্য করো, এই কবিতায় স্বদেশের প্রতি কবির শ্রদ্ধা ও একাগ্রতা তীব্রভাবে প্রকাশ পেয়েছে। এগুলো থেকে প্রশ্ন হতে পারে। ঠিক আছে, এর জন্য কি করতে হবে? কোনো অংশই বাদ দিয়ে পড়া যাবে না। তারপরে কবি মা হিসেবে কল্পনা করেছেন দেশকে। দেখো, প্রথমে কবিতার প্রথম পংক্তিতে কবি কি করেছেন? রেখমা দাসের মনে এ মিনতি করি পদে। কি বলেছেন কবি? রেখমা দাসের মনে এ মিনতি করি পদে। তাহলে কবি নিজেকে কবি মা হিসেবে কল্পনা করেছেন কাকে? দেশকে। ঠিক আছে, কবি নিজেকে মনে করেন দেশমাতার সন্তান। এই দেখো, সাধিতে মনের স্বাদ ঘটে চতি পোড়ামাদ, মধুহীন করে নাকো তব মনো কোকোনাদে। কোকোনাদ অর্থ লাল পদ্ম। গতকাল ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছি। আর নিজেকে একমাত্র সন্তান ভাবলেই দেশকে মা হিসেবে কল্পনা করা যায়। ঠিক আছে, মা কখনোই মনে রাখে না সন্তানের দোষ। দেখবে এখানে কবি বলছেন যে সন্তান যদি ভুলও করে তাহলে কি হয়? মা কি করে? সেই ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। এই যে এখানে আছে যে যদি রাখো মনে নাহিমা ডরি সমনে, মক্ষিকাও গলে না পড়িলে অমৃত হ্রদে। এই দেখো, তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো, অমর করিয়া বর দেহদাসে সুবর্দে। দেশমাতাকে সুবর্দে বলে অভিহিত করছেন, যে দেশমা যেন তাকে না ভোলে। কবি বিনয়ের সাথে স্বীকার করছেন তার কোনো গুণ নেই। কবি কি করছেন? বিনয়ের সঙ্গে কি করছেন? কবি বিনয়ের সঙ্গে স্বীকার করছেন যে কবির নিজের কোনো গুণ নেই। দেশমাতৃকার ছবিতে কবি ফুটে থাকতে চান পদ্ম ফুলের মতো। দেখবে যে মধুময় তামরস, কি বসন্ত কি শারদের। এই যে তামরস মানে হচ্ছে পদ্ম। তামরস মানে কি? পদ্ম। তাহলে কবি দেশমাতৃকার ছবিতে কি হিসাবে ফুটে থাকতে চান? পদ্ম ফুলের মতো ফুটে থাকতে চেয়েছেন। কবি মিনতি জানিয়েছেন কার চরণে? দেশমাতার চরণে। কবি ভয় পান না সমনে। দেখো, এখানে কবি বলছেন যে এই যে নাহিমা ডরি সমনে। ডরি মানে ভয় করি। ডরি মানে কি? ভয় করি। সমন মানে মৃত্যু দেবতা। সমন অর্থ কি? মৃত্যুর দেবতা। তাহলে দেশমা যদি কবিকে মনে রাখেন, দেশ যদি কবিকে মনে রাখেন, কবি কি করেন না? মৃত্যুর দেবতাকেও ভয় করেন না। এটি তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, কবির মতে পৃথিবীতে সেই ধন্য যাকে মানুষ ভোলে না। তাহলে পৃথিবীতে কে ধন্য? মানুষ যাকে ভোলে না। কবিতায় প্রার্থনা অর্থে যাচিব শব্দটি ব্যবহৃত হয়েছে। এই দেখো, যাচিমো মা তব কাছে, এমন এইখানে একটি শব্দ আছে। দেখো, যাচিব মা তব কাছে। এই যাচিব অর্থ হচ্ছে প্রার্থনা করব। ঠিক আছে, কবিতায় শ্যামা কেন বলছে? শ্যামা বললে অভিহিত করছে দেশমাতাকে। আর দেশমাতৃকার স্মৃতিতে কবি পদ্মফুলের মতো ফুটে থাকতে চেয়েছেন। এ দেখো, শব্দ অর্থ থেকে আমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে? মিনতি অর্থ কি? মিনতি অর্থ হচ্ছে প্রার্থনা। মিনতি অর্থ কি? প্রার্থনা। পারমাদ অর্থ কি? ভুল ভ্রান্তি। পারমাদ অর্থ হচ্ছে ভুল ভ্রান্তি। ঠিক আছে, পারমাদ অর্থ কি? ভুল ভ্রান্তি। এরপরে কোকোনাদ মানে লাল পদ্ম। এটি কালকেই পড়িয়েছি। নীর অর্থ পানি। মানস শব্দের অর্থ কি? মানস শব্দের অর্থ হচ্ছে মন।
আর তাম্রস শব্দের অর্থ পদ্ম, শারদে অর্থ হচ্ছে শরৎকাল। দেখো এই যে বঙ্গভূমির প্রতি কবিতায় 2টি ঋতুর কথা বলা হয়েছে। কয়টি ঋতুর কথা প্রশ্ন আসে যে বঙ্গভূমির প্রতি কবিতায় কয়টি ঋতুর কথা বলা হয়েছে? 2টি মাসের কথা বলা হয়েছে। কয়টি মাসের কথা বলা হয়েছে? 2টি মাস। কি? বসন্ত এবং শরৎ। বসন্ত এবং শরৎ। তাহলে তোমরা যদি এইভাবে কবিতাটি পড়ো তাহলে কি হবে না, এই কবিতাটি কোনো প্রশ্নের উত্তর করতে তোমাদের কাছে কঠিন হবে না। আমি আশা করব তোমরা খুব মনোযোগ সহকারে প্রশ্নগুলো পড়বে এবং প্রত্যেকটি প্রশ্নেরই যথাযথভাবে উত্তর দিবে। আর যদি মূল গল্পটি মন দিয়ে না পড়ো তাহলে কি করতে পারবে না, জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্নের উত্তর করতে তোমরা পারবে না। ঠিক আছে? এই জন্য তোমাদের কি করা উচিত? খুব মন দিয়ে প্রত্যেকটি প্রশ্ন পড়বে। ঠিক আছে? আর দেখো কিছু নমুনা তোমাদের যে ধরনের অনুধাবনমূলক প্রশ্ন আসে সেই অনুধাবনমূলক প্রশ্নগুলো একটু আলোচনা করব। যে তোমরা জানো যে জ্ঞানমূলক প্রশ্নের জন্য কত নম্বর? 1 নম্বর, তাই না? আর অনুধাবনমূলক প্রশ্নের জন্য কত নম্বর বরাদ্দ রয়েছে? 2 নম্বর। এখন এই 2 নম্বরের উত্তর আমরা কিভাবে করব? দেখো অনুধাবনমূলক প্রশ্নের 2টি স্তর। অনুধাবনমূলক প্রশ্নের কয়টি স্তর? অনুধাবনমূলক প্রশ্ন, লক্ষ্য করো, অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে 2টি স্তরে আমরা উত্তর করব। কয়টি স্তরে উত্তর করব? 2টি স্তরে। প্রথম স্তরে থাকবে কি? প্রথম স্তরে থাকবে জ্ঞানমূলক উত্তর। প্রথম স্তরে কি থাকবে? জ্ঞানমূলক উত্তর। দ্বিতীয় স্তরে থাকবে ব্যাখ্যা। এই ব্যাখ্যা স্তরটিকে বলা হয় অনুধাবন। অনুধাবন মানে কি? তুমি কি বুঝতে পেরেছো সেইটির ব্যাখ্যা। ঠিক আছে? সেই বিষয়টি, তুমি যা বুঝতে পেরেছো সেই বিষয়টি তুলে ধরা। তাহলে তুমি যা বুঝতে পারবে সেই বিষয়টি তুলে ধরাই হচ্ছে ব্যাখ্যা। ঠিক আছে? এখন দেখো আমরা এই যে জীবন নদে নীর স্থির নয় কেন, আমরা যদি এখান থেকে একটি প্রশ্ন করি যে এই যে দেখো আমরা একটি প্রশ্ন করি, সেই প্রশ্নটি এরকম যে কবি জন্মভূমির প্রতি মিনতি করেছেন কেন? প্রথমেই তো জন্মভূমিকে মিনতি করছেন, তাই না? যে রেখমা দাসের মনে মিনতি করি পদে, তা কবি জন্মভূমির প্রতি মিনতি করছেন কেন? দেখো কবি, অনুধাবনমূলক প্রশ্ন 1, কবি জন্মভূমির প্রতি মিনতি করেছেন কেন? বুঝিয়ে লেখো। আমাদের প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার যে প্রশ্ন, সেখানে তোমার একটি উদ্দীপক থাকে। উদ্দীপক এবং বইয়ের সংশ্লিষ্ট পাঠটি মিলিয়ে উত্তর করতে হয়। কিন্তু তোমার এই জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নে কি করতে হয়? সমস্ত বইটি, যে বইয়ের সংশ্লিষ্ট পাঠ, সেই পাঠটি তোমাকে আত্মস্থ করতে হবে। এখন দেখো যে কবি জন্মভূমির প্রতি মিনতি করে যাচ্ছেন কেন, এর জ্ঞানমূলক উত্তর কি হবে? যে জন্মভূমির প্রতি গভীর ভালোবাসা থাকার কারণে কবি তাকে মনে রাখার উদ্দেশ্যেই জন্মভূমিকে মিনতি করেছেন, যে জন্মভূমি যেন তাকে না ভুলে। তার ভুল ভ্রান্তি যাই ঘটুকে, যে ঘটে যদি পরমাদ, কবি যদি ভুলও করেন, এই জন্য যে জন্মভূমি যেন তাকে না ভুলে, এই মিনতি কবি জন্মভূমির কাছে করেছেন। অর্থাৎ জন্মভূমির প্রতি গভীর ভালোবাসার কারণে তাকে মনে রাখার উদ্দেশ্যে কবি জন্মভূমির প্রতি মিনতি করেছেন। তাই তো? এখন আমরা এর ব্যাখ্যায় কি বলবো? এটি গেল আমাদের জ্ঞানমূলক উত্তর। এই যে উত্তরটি, অর্থাৎ কবিকে না ভোলার জন্য মিনতি করেছেন জন্মভূমিকে, এর জ্ঞানমূলক উত্তর আমরা কি দেব? যে কবি তার জন্মভূমিকে হৃদয় দিয়ে ভালোবাসেন, মন দিয়ে ভালোবাসেন, প্রাণ দিয়ে ভালোবাসেন। তিনি বিদেশে থাকলেও জন্মভূমির স্মৃতি তিনি হৃদয় থেকে দূর করতে পারেননি, হৃদয়ের মাঝে তিনি ধারণ করে আছেন। সেই ভালোবাসা, তার মমত্ববোধ, দেশের প্রতি গভীর আকর্ষণ, টান, স্বদেশের স্মৃতিতে
কবির স্বদেশের স্মৃতিতে কি হয়েছে, অমলিন হয়ে থাকতে চেয়েছেন। আর তাই প্রিয় জন্মভূমি যেন তাকে ভুলে না যায়, সেজন্য কবি জন্মভূমির কাছে প্রার্থনা করেছেন। বুঝতে পেরেছ কিভাবে উত্তর করবে? এই যে তুমি যদি এইভাবে উত্তর করতে পারো তাহলে কি হবে, তোমার 2-এ 2 পাবে। এই দেখো আরেকটি প্রশ্ন আমরা দেখি যে জন্মিলে মরিতে হবে, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। এই যে এই পংক্তিটি আমরা কিভাবে ব্যাখ্যা করব? দেখো যে মানব জীবন নশ্বর নয়, অর্থাৎ পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করলে তাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই কথাটি বোঝাতে এই পংক্তিটি কবি রচনা করেছেন। তাহলে আমরা জানি কি মানুষ মরণশীল, এটি কি মানুষ না, জীব মাত্রই মরণশীল, তাই না? এটি যেমন চিরন্তন এবং শাশ্বত সত্য, অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ। এটির মানে এর ঊর্ধ্বে যাওয়ার ক্ষমতা আমাদের কারণে। দেখো জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, বুঝিয়ে লিখো। এই যে মানুষের জীবন, মানুষ যে পৃথিবীতে চিরস্থায়ী নয়, এই বিষয়টি বোঝাতে এই পংক্তিটি কবি রচনা করেছেন। এটি এর জ্ঞানমূলক উত্তর। এরপর আমরা কি বলবো যে জীব মাত্রই মরণশীল, এটি শাশ্বত ও চিরন্তন সত্য। এই পৃথিবীতে জন্মগ্রহণ করে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত, অর্থাৎ যার যে পর্যন্ত আয়ু আছে সেই পর্যন্ত পৃথিবীতে আমাদেরকে থাকতে হবে। আমাদের পৃথিবীর আয়ু শেষ হয়ে গেলে তারপরে কি হতো, আমরা মৃত্যুবরণ করব, তাই না? এটা পৃথিবীর চিরন্তন নিয়ম, সব মানুষের ক্ষেত্রেই এই নিয়ম। অর্থাৎ কেউ রাজা, কেউ ধনী, কেউ আমির, কেউ বাদশাহ আমিরের জন্য কি এ নিয়মের ব্যতিক্রম ঘটে? না, এ নিয়মের ব্যতিক্রম ঘটে না। এই নিয়ম সকলের জন্যই সমান। কবি এই চিরন্তন সত্যটিকে তুলে ধরতে গিয়েই জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, এই কথাটি অবতারণা করেছেন। তা আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব বঙ্গভূমির প্রতি কবিতাটি তোমরা সকলেই বুঝতে পেরেছ এবং জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন সম্পর্কে তোমাদের যথেষ্ট ধারণা হয়েছে। তোমরা এইভাবে কবিতাটি সম্পূর্ণ ভালো করে বারবার পড়বে এবং প্রস্তুত হবে। তোমরা আগামী ক্লাসে আবার তোমাদের সঙ্গে আমার কথা হবে। সে পর্যন্ত সকলেই ভালো থেকো। ধন্যবাদ তোমাদেরকে।